আমি সুপারস্টারে বিশ্বাসী না, আই বিলিভ দ্যাট হি ইজ আ মেগা স্টার। যে ইটস বিন 6 years দ্যাট আই বিন ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। 6 বছরকে যদি হাইলাইট করতে যাই, শুরুতেই বলতে হবে আমার মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম, যেটা থেকে আমার শুরু, আমার জার্নি শুরু। সুন্দর স্লিভলেস ব্লাউজ পরে, শাড়ি পরে, ফ্যাশন কিন্তু তখন ওরকম ছিল। অনেকেই আছে, পিয়া জান্নাতুল আপু শুরুতে, বিবি রাসেল আপু, অফকোর্স আজরা আপু। ফ্যাশনকে না, মেবি না, কারণ এখনো কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিটা গ্রো করছে। তোমাদের মতন এত সুন্দর সুন্দর মেয়েরা তোমরা কোথায় থাকো? সিনেমা করার জন্য নায়িকা খুঁজে পাই না, সিনেমা বাংলাদেশে সিনেমা হয় না, আবার ওরা যে কলকাতার থেকে আনে, এটা কেন আনে? কতগুলা ট্যালেন্টেড মানুষ আছে না। আমি আই লাভ দিস ইন্ডাস্ট্রি, আমি কখনোই ছেড়ে যাব না। আমার দৃষ্টিতে বাংলাদেশি সিনেমা অনেক ভালো করছে। অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমি নিজেকে অনেক ভাঙতে চাই। জামদানি কাপড় দিয়ে, ব্লেজার আর মিনিস্কার্ট কাতান দিয়ে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যে যে আর্টিস্টকে নিয়ে গবেষণা হয়, ফর এক্সাম্পল, ওই আর্টিস্ট তো অবশ্যই নিজের জার্নিটা অন স্ক্রিন তুলে ধরেছে। ইনশাল্লাহ যদি এরকম প্রজেক্ট আসে অবশ্যই দেখতে পারবেন, কেন দেখতে পারবেন না। কিছুদিন আগেই আমার বোন এসে আমাকে রিয়ালিটি চেক দিল যে ইটস বিন 6 years দ্যাট আই বিন ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি। কখন যে সময়গুলো কেটে গেল, এই করোনা হইলো, এই যুদ্ধ হইলো, এই এত কিছু হইলো, গভর্নমেন্ট চেঞ্জ হলো, সব কিছু হলো, তাও ক্যারিয়ার থামলো না, আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন ভয় লাগে মেবি আজকে শেষ, বা মেবি কিছু করতে পারবো না, বলো আলহামদুলিল্লাহ, যতটুকু করেছি, যতটুকু আগাতে পেরেছি। ইনশাল্লাহ চেষ্টা করবো আরও অনেক অনেক কাজ করতে, আরও অনেক অনেক কাজ আমার অডিয়েন্সকে উপহার দিতে। সো খুবই ভালোই গেল আলহামদুলিল্লাহ। 6 বছরকে যদি হাইলাইট করতে যাই, শুরুতেই বলতে হবে আমার মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম, যেটা থেকে আমার শুরু, আমার জার্নি শুরু। তারপর আমি বলবো আমার সিনেমা MR9, ভালোবাসার প্রজাপতি। তারপর দ্য ফ্যাক্ট দ্যাট আমি কিন্তু খুবই ইন্ডাস্ট্রিতে আসার 2 বছরের মাথায় আই গট দ্য চান্স টু ডু প্যারিস ফ্যাশন উইক। সো প্যারিসের মতন এত বড় একটা জায়গায়, যেখানে মানুষের ড্রিম থাকে, সব সব দেশে, পুরো পৃথিবীর মডেলসদের ইচ্ছা থাকে যে একদিন প্যারিসে যেয়ে ওয়াক করবে। সো ওখানে আমি শো স্টপার ছিলাম, দ্যাট ইজ আ মাইলস্টোন ফর মি। মিলান ফ্যাশন উইক বলবো। তারপর ইন্ডিয়ার মধ্যে যে গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল হয়, যেখানে আমি গিয়েছি, যেখানে সিনেমা নিয়েই গিয়েছিলাম, সিনেমার কাজে গিয়েছিলাম। AR রহমান, নিশা গুপ্তা, এত বড় বড় সেলিব্রিটিসদের সাথে দেখা হয়। বিজয় সেতুপতি না, হ্যাঁ, তার সাথে দেখা হয়। অবভিয়াসলি দ্যাট ওয়াজ আ মাইলস্টোন। রিসেন্টলি আমি রাহাত ফাতে আলি খানের গান একটা করলাম, এটাও আমার জীবনে একটা মাইলস্টোন। আমি মিস কসমো বাংলাদেশ 2025 যেটা ক্রাউন পরে আছি, সেটা অবশ্যই একটা মাইলস্টোন। অ্যাট দ্য কারেন্ট মোমেন্ট আই এম অলসো দ্য ন্যাশনাল ডিরেক্টর ফর মিস ইকো বাংলাদেশ। এটাও অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, একটা সুন্দর একটা জিনিস। নিজেকে উপস্থাপিক হিসাবে আরেকবার বলি, নিজেকে অ্যাঙ্কার হিসাবে তুলে ধরতে পেরেছি, নিজেকে অ্যাক্ট্রেস হিসেবে তুলে ধরতে পেরেছি, এত সুন্দর সুন্দর মিউজিক ভিডিওস করেছি, সব কিছু নিয়ে এতগুলো ফ্যাশন শো ডিরেকশন দিলাম। সব কিছুই আমার জন্য অনেক বিউটিফুল একটা জার্নি। অবশ্যই পিছিয়ে যাচ্ছি। আমি যতটুকু পিকচার্সে দেখেছি, অবশ্যই ওই টাইমটাতে আমি বেঁচেছিলাম না, বাট ইভেন যুদ্ধের সময়ও যে 1970s ছবিগুলো দেখেন আপনি, সুন্দর স্লিভলেস ব্লাউজ পরে, শাড়ি পরে, ফ্যাশন কিন্তু তখন ওরকম ছিল। মাঝখানে হঠাৎ করে এত কনজারভেটিভ হয়ে গেল যে আমি যখন ছোট ছিলাম, বাইরে খেলতে যেতাম, তো আশেপাশের মানুষজন নিবে এসে বলতো, না না, ও মেয়ে মানুষ, ও কোথায় বাইরে ফুটবল খেলতে যাচ্ছে, বা কোথায় ক্রিকেট খেলবে, ছেলেদের সাথে কি খেলাধুলা করবে। তখন আমার আম্মু একটা কথা বলেছে যে শুনতেছি ডিজিটাল যুগ নাকি আসতেছে। এটা কেমন ডিজিটাল যুগ যে মেয়ে ছেলে এত বাধা, এত ডিফারেন্সিয়েট করা স্টার্ট করলো। সো মাঝখানে না, আই ডু রিয়েলি থিঙ্ক যে হঠাৎ করে সোসাইটিটা অনেক কনজারভেটিভ হয়ে গেল, অনেক কালচারটা কেমন জানি বদলে গেল। ইভেন মেয়েদের কনজারভেটিভনেসটা কিন্তু ছেলেদের থেকে আসে না। আমি মনে করি একটা মেয়ে আরেকটা মেয়েকে এইভাবে তুলে ধরে যে হ্যাঁ, ও এটা কেন করলো, এটা এইভাবে কেন পড়লো। সো আই এম ভেরি হ্যাপি দ্যাট এখন জেনজি টাইম এসেছে। সো জেনজিরা আমরা এত কিছু কেয়ার করি না, বলা হয় যে বেয়াদব বা রেসপেক্ট করি না, ওইটা বলবো না, বাট নিজের মন মতন বা নিজের শখিনতার জায়গায়, নিজের ভালোবাসার জায়গায় যা পড়তে ভালোবাসি, যেভাবে চলতে ভালোবাসি, ওইটাই আমরা করি। সো আই লাভ দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ আ লাইফ। ওদের নিজস্ব জীবন আছে, ওদের নিজস্ব ইচ্ছা আছে, স্বপ্ন আছে। আমি কখনোই মনে করি না যে আরেকটা মানুষ কি চিন্তা করবে ওই হিসাবে আমি আমার পোশাক পরবো। অনেকেই আছে, পিয়া জান্নাতুল আপু শুরুতে, বিবি রাসেল আপু, অফকোর্স আজরা আপু,
রুমা আপু অবভিয়াসলি। সো অনেকে আছে যাদের ফ্যাশন আমি পছন্দ। ফ্যাশনকে না, মেবি না, কারণ এখনও কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, কিন্তু যখনই ওয়েন ইট কামস টু আ মডেল এখনও কিন্তু শুনতে হয় আপু বাজেট নাই, বা আপু এবার না, এবার না, কখনোই থাকে না। সো অবভিয়াসলি এই জিনিসটা আমাদের ল্যাকিং আছে। আমি এই সেন্সে বলছি যে যদি আমি ইন্টারন্যাশনালি ওয়াইজ নিই, একটা যদি নাম করা সুপার মডেল থাকে তাহলে ওর পেমেন্ট কিন্তু নর্মালি কেন্ডাল জেনারের যেমন $6 মিলিয়ন নেয় একটা শো করতে। $6 মিলিয়ন। আমাদের এখানে একটা র্যাম শো করতে আজ পর্যন্ত কেউ মনে হয় 60 লাখ টাকাও পায় নাই, 6 কোটি 60 কোটি তো দূরের কথা। সো ওই তুলনায় ওই কম্প্যারিজনে যদি আমি যাই তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক ওদের কখনোই বাজেট থাকে না, এটা আমি বলবো। সো আদারওয়াইজ প্যাশন হিসাবে শিওর ইটস এ বিউটিফুল ইন্ডাস্ট্রি, লার্ন আ লট, ইউ এক্সপ্লোর ইট। তোমার ড্রিম থাকলে, স্বপ্ন পূরণের জায়গায়। বাট ওয়ান অফ দ্য রিজনস যে আমি এতগুলো ক্যারিয়ারও করি ইজ বিকজ পে চেক একটু কম থাকে আমার জানা মতে, তুলনামূলক। হ্যাঁ, আমি এটা একদমই বুঝতে পারছি না এটা কেন। একদম এটা ঠিক। আমার যখনই দেখা হয়, ফর এক্সাম্পল আমি কোনো মিটিংয়ে গেছি, কোনো মেবি মিউজিক ভিডিও, টিভিসি বা ওয়েব সিরিজ বা ফিল্ম, যেটারই আমি মিটিংয়ে যাই না কেন, তখনই বলে তোমাদের মতন এত সুন্দর সুন্দর মেয়েরা তোমরা কোথায় থাকো, সিনেমা করার জন্য নায়িকা খুঁজে পাই না, বাংলাদেশে সিনেমা হয় না। আবার ওরা যে কলকাতার থেকে আনে, এটা কেন আনে? কতগুলা ট্যালেন্টেড মানুষ আছে, কতগুলা মেয়ে আছে বাংলাদেশে, কোটি কোটি মেয়ে যাদের স্বপ্ন শোবিজ ওয়ার্ল্ডে কাজ করার, নায়িকা হওয়ার, যারা রেডি টু গ্রুম দেমসেলফ। মেবি ওই জায়গাটা থেকে আমাদের কালচার তো ভাবে বড় হয় না, যে বা কালচারের জন্য বলবো না, কেউ তো পেটের থেকে অ্যাক্টিং শিখে আসে না। অবশ্যই সবারই গ্রুমিং করতে হবে, ক্লাসেস করতে হবে, যত বেশি ক্যামেরার সামনে যাবে তত বেশি অভ্যস্ত হয়ে যাবে ক্যামেরার। সো এই জায়গাটা তো আছে, কিন্তু বাংলাদেশের মানুষের শুধু না এই না সেই না, স্পেশালি মুভিদের মধ্যে মডেলসদেরকে যেভাবে নিতে চায় না, না ও তো কথাই বলতে পারবে না, ও ক্যারেক্টারের মধ্যে ভাঙতে পারবে না, ও এইটা পারবে না। ও একটা মানুষ যদি ওর নিজের পারসেপশন থেকে ভেবেই নেয় যে ও পারবে না, তো চান্সটাই দেওয়া হলো না। সো আমি মনে করি একটু দেওয়া উচিত, একটু দেখা উচিত বাংলাদেশের মেয়েদেরকে। আমি রিসেন্টলি যতগুলো সিনেমা দেখলাম, আমি এখন সিনেমা খুবই ছোটোবেলায় ভালোবাসতাম, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, বাট এখন রিসেন্টলি আমি সবগুলোই সিনেমা দেখার চেষ্টা করছি। যেটাই দেখতে যাচ্ছি ওখানেই ইন্ডিয়ান একটা অ্যাক্ট্রেস, কলকাতার অ্যাক্ট্রেস, পাকিস্তানি কোনো একটা অ্যাক্ট্রেস, বা এখান থেকে সেলিব্রিটিজ আনতেছে, ওখান থেকে সেলিব্রিটিজ আনতেছে। বাট বাংলাদেশের জন্য যদি কিছু করতে চায় তখন বলে কি এই যে বাজেট নাই বা এনে, ধর ইন্টারন্যাশনাল একটা সেলিব্রিটিকে আনতে কিন্তু অনেকগুলো একটা পেমেন্ট থাকে, ওদেরকে দিতে হয়, তখন কিন্তু বাজেট থাকে। কিন্তু বাংলাদেশেরই একটা শিরোনাম সিঙ্গার হোক বা অ্যাক্টর হোক, ওকে যদি দিতে চায় তখন বলে বাজেট থাকে না। সো একটা যখন সেলিব্রিটিকে আমরা দেখি অন ক্যামেরা, এটাকে নিজেকে প্রিপেয়ার করতে কিন্তু অনেক এক্সপেন্সেস থাকে, অনেক কিছু মেনটেন করতে হয়, চুল থেকে, নেলস থেকে, ড্রেস থেকে, এই থেকে, এগুলো একটা এক্সপেন্সের ব্যাপার থাকে। সো বাংলাদেশি আর্টিস্টকে যদি তুমি বলো যে ইউ ডোন্ট হ্যাভ দ্য বাজেট, এট দ্য সেম টাইম ওদেরকে আবার আনার সময় ঠিকই বাজেট থাকছে, সো অবভিয়াসলি তখন তো তুমি কম্পেয়ার করতে পারবা না যে বাংলাদেশি মেয়েকে কেন নিব বা ছেলেকে কেন নিব, সিঙ্গার হোক অ্যাক্টর হোক, কেন ওকে নিব। তুমি তো ওকে ওভাবে করে দাওনি, ইউ হ্যাভ নট গিভেন টু দ্যাট আর্টিস্ট দ্যাট আর্টিস্ট উইল গিভ সামথিং ব্যাক টু ইউ। না, আই লাভ দিস ইন্ডাস্ট্রি, আমি কখনোই ছেড়ে যাব না ইনশাল্লাহ। ইভেন মাসুদ রানার যে সেকেন্ডটা আসছে ওখানেও একটা ক্যামিও যেহেতু করছি, কারণ ইটস নট কানেক্টেড উইথ MR9। MR9 ইজ এ ডিফারেন্ট ডিরেক্টর, সাবজেক্ট, প্রডিউসার, এভরিথিং ইজ ডিফারেন্ট। অ্যান্ড মাসুদ রানা এটাতে তো পূজা চেরি আছে অ্যাক্ট্রেস, সো এটাতে মধ্যে একটা স্পেশাল ক্যামিও করলাম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরেকটা ওয়েব সিরিজও করতে যাচ্ছি। সো ইনশাল্লাহ সিনেমা, যেমন ওয়েব সিরিজের গল্পটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। সো ভালো ভালো কাজ এখন করব। এখন তো অফার তো আসে, কিন্তু সবগুলো তো করা যাবে না, কারণ তখন তো নাহলে আবার অডিয়েন্সের থেকে বকা শুনতে হবে। আমার দৃষ্টিতে বাংলাদেশি সিনেমা অনেক ভালো করছে। হ্যাঁ, আমি যখন এখন রিসেন্টলি যেগুলো সিনেমা রিলিজ হয়েছে ওগুলো দেখতে যাচ্ছি, বোঝা যাচ্ছে যে এটা এই সিনেমা থেকে কপি করেছে, এটা ওইটার একই সিন, একই ডায়লগ, সব কিছু একই। বাট আই উড স্টিল সে তাও ভালো, অ্যাটলিস্ট করছে। যে রিসেন্টলি রাক্ষসজিকটা দেখলাম, ওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, যেখানে গালিগালাজ দেয়, মেয়েদেরকে এইভাবে করে ট্রিট করা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, বাট কিছু ডিফারেন্ট করা হচ্ছে। কিছু ওই যে সারা জীবন যেটা দেখে আসছি ওইটা থেকে কিছু বের হয়ে মিডল ফিঙ্গার দেখানো যেটা হয়েছে, বা যেটাই হয়েছে না কেন, অ্যাটলিস্ট হচ্ছে তো, কিছু তো হচ্ছে।
আগাই আমরা, আমি বলতেছি না যে ভালগার বা নষ্টের দিকে যাচ্ছে ইন্ডাস্ট্রি, বাট ওপেন হই, কারণ আমরা কিন্তু সবাই সব কিছুই জানি, আমরা সবাই অ্যাডাল্ট, বড় হয়ে গিয়েছি। এখানে লুকাছুপির যত লুকাছুপি থাকবে তত বেশি ইভেন ক্রাইমসও হবে, তত বেশি মানুষের ইভেন বাচ্চা টিনেজার যারা থাকবে ওদের কিউরিয়াসিটি থাকবে, যখন কিউরিয়াসিটি হয় তখনই ওদের জিনিসটা নেগেটিভে চলে যায়। সো ওপেন থাকা উচিত, সবসময় সব কিছু জানা উচিত, সব কিছু বোঝা উচিত, খোলা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, আমি সুপারস্টারে বিশ্বাসী না, আই বিলিভ দ্যাট হি ইজ আ মেগা স্টার, লাইক বিগেস্ট স্টার অফ বাংলাদেশ। তার মতন এত সুন্দর করে ক্যারিয়ার গুছায় আমি কাউকে দেখতে পারিনি এখন পর্যন্ত, যে অনেক অনেক বছর। মেবি সালমান শাহ যদি বেঁচে থাকতেন তাহলে হতে পারতো, বাট আপাতত হি ইজ দ্য ওয়ান যাকে সব ধরনের অ্যাক্টিং করতে দেখছি। সে যখন কানছে আমরা হাসছি, এরকমও গেছে, কিন্তু এখন সে যখন কিছু বলে আমরা ওটা উই ফিল ইট, উই লাইক দ্য অ্যাকশন। সো আই লাইক হিম। তার একটা পরে জার্নি দেখছি আমরা বোথ। অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমি নিজেকে অনেক ভাঙতে চাই, অ্যাক্টর হিসেবে নিজেকে অভিনেত্রী হিসেবে বড় করতে চাই, যাতে আমি কমার্শিয়াল সিনেমার যেগুলো হয় ওগুলোতেও পারি, যাতে আমি যেগুলো রুটস একদম অথেন্টিক অ্যাক্টিং যেগুলো লাগে ওগুলোও করতে পারি, ওইভাবেই চাই। ওয়েস্টার্ন না দেশি, ফিউশন, যেটা একটু আগে বললাম, যে জামদানি কাপড় দিয়ে ব্লেজার আর মিনি স্কার্ট কাতান দিয়ে, সামথিং লাইক দ্যাট। দুইটা ধরনের খাবার আমার ভালো লাগে। আমার বিদেশি খাবারের মধ্যে অফকোর্স মানে টার্বিকিউ, তারপর সুশি মুশি, এই তো আছে, বাট মাই বেস্ট ইজ আই লাভ আ গুড বার্গার, অ্যান্ড দেন আই লাভ ভাত দিয়ে, মাংস দিয়ে, লেবু। সোশ্যাল মিডিয়ার মধ্যে যে আর্টিস্টকে নিয়ে গবেষণা হয়, ফর এক্সাম্পল, ওই আর্টিস্ট তো অবশ্যই নিজের জার্নিটা অন স্ক্রিন তুলে ধরেছে, মানে টেলিভিশনে, টিভির মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক। সো ওর জীবনযাপন লাইফস্টাইল কিন্তু ইজ আউট দেয়ার। সো ও নিজেই কিন্তু এই ডিসিশনটা নিয়েছে। আমি কিন্তু নিজে বুঝে ক্যামেরার সাথে কথা বলছি, জেনে যেটা যাবে। সো অবভিয়াসলি ওই পর্যায়ে যে আমি মানুষকে আমাকে জাজ করার জায়গাটাও দিচ্ছি। সো ওখানে নেগেটিভিটিও থাকবে, পজিটিভিটিও থাকবে। আমি নেগেটিভও শুনেছি আমার ব্যাপারে, আবার আমি এমন কাজও করেছি যেটা এত পজিটিভিটি পেয়েছি। যেমন বাংলাদেশের কালচারে বলে সুইমস্যুট নিয়ে এত কাহিনী হয়, এত গবেষণা হয়, বাট আমি যখন আমার ভিয়েতনামের প্যাজেন্টের মধ্যে সুইমস্যুট পরে কনফিডেন্টলি হেঁটে গেলাম, আমি একটা মানুষের থেকে মানে নেগেটিভ কমেন্ট পাইনি, সব পজিটিভ পেয়েছি। বাট আরেকটা কাজে আমি খুবই ভালো মতন কাজটা করলাম, সুন্দর সুশীল মডেস্টভাবে, দুনিয়ার মানুষের গালাগালি আমার শুনতে হলো। সো এটা দুইটাই থাকবে, নেগেটিভ পজিটিভ, বাট এটা তো বুঝেই আমরা উই নো দ্যাট উই অ্যাকসেপ্টেড, জেনে শুনেই তো ক্যামেরার সামনে যাচ্ছি, নাহলে তো আমি বাসার মধ্যে বসে বসে থাকতাম। এই তিনটা লাগবেই। সেটা হচ্ছে জামা কাপড়ের কমন সেন্স, কথাবার্তার কমন সেন্স, আর হচ্ছে হাইজিন। হ্যাঁ, হাইজিন, এই তিনটা জিনিস থাকা উচিত একটা মানুষের। ভালোই লাগে। ইনশাল্লাহ যদি এরকম প্রজেক্ট আসে অবশ্যই দেখতে পারবেন, কেন দেখতে পারবেন না। নাজিফা তুষি না তমা মির্জা? নাজিফা তুষি, বোথ। সিনেমা শুটিং। অনেক অনেক ধন্যবাদ গ্ল্যামার্সকে ফর ইনভাইটিং মি অ্যান্ড ফর হ্যাভিং দিস কনভারসেশন। আই হ্যাড আ গ্রেট টাইম, অ্যান্ড সব দর্শককে বলবো আমাকে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমাকে দেখতে চোখ রাখুন গ্ল্যামার্সের ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলে।